on issues by the ministry, by the government agencies. If civil society can come together in this way, there is no reason, there is no excuse, there is no compelling reason why the ministries can't come together. And that brings me to my last issue. The CRPD is such a wonderful entry point for collaborative action, because the CRPD in its preamble, as well as concrete and specific articles, refers to equality and non-discrimination of all persons with disabilities, including women and children with disabilities. And Articles 6 and 7 of the CRPD refers very specifically to the rights of women and children with disabilities, and Article 16 refers to the rights of women and children to live free from violence and abuse. So these are very important women's rights issues. These are very important human rights issues. So it is very important for the women's rights community to embrace the CRPD, to embrace the rights of women with disabilities as one of their own platforms of action, as one of their own important action points in their agenda. So my question finally to the women's rights community is, taking this agenda forward, how can you come together with your peers in the disability rights community to draft a shadow report to the CEDAW that reflects upon these specific articles in the CRPD, as well as Salma Khan expressed, although there is no specific article in the CEDAW, there are general recommendations 18 and 24 that refer specifically to the rights of women with disabilities. So how can we give life and expression to those general recommendations, those provisions of the articles in very concrete ways, by coming together as civil society activists in CEDAW, CRC shadow reporting, and finally in 2009 when you report to the CRPD, to make this a model effort, a pilot effort to create the kind of collaboration and coordination both at the civil society level as well as the ministry level. Thank you. আমরা কি করে অল্টারনেটিভ রিপোর্ট যেটা আপনার চাইল্ড রাইটস কনভেনশন অফ যে অল্টারনেটিভ রিপোর্ট যেটা বললেন যে যেটা লিমিটেশনের কথা, এখানে এই লিমিটেশনটাকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। তারপরে সিডোতে যদিও সালমা খান বলেছেন যে এখানে পরিষ্কারভাবে ডিসেবল ব্যক্তিদের কথা বলা হয়নি, কিন্তু তবু আমরা আর্টিকেল 18 and 24টাকে কীভাবে নিয়ে যেতে পারি এবং সবাই মিলে কীভাবে আমরা বাংলাদেশ জাতীয় মহিলা এবং অন্যান্য যে সিভিল সোসাইটি এবং অর্গানাইজেশন আছে সেটাকে আমরা নিয়ে কীভাবে এগিয়ে যেতে পারি, আমরা এখান থেকেই কিন্তু সেটাকে আরম্ভ করতে পারি। এবং এই আরম্ভ করা থেকেই কিন্তু আমরা প্রতিবন্ধী যারা আছেন তাদের আমরা অধিকার প্রতিষ্ঠা করতে পারি এবং তাদের যে নাগরিক হিসেবে তাদের যে অধিকার আছে সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি সংক্ষিপ্তভাবে এটাই বলছি। আমার এখানে একটা বিষয় আছে, এখানে আলোচনার সূত্রে বলা হয়েছে যে জেলা পর্যায়ে আমরা এটা করতে পারি কিনা। আমি দেখলাম যে আমাদের যে আইনটা 2001-এ হয়েছে সেটা একটা জেলা কমিটি গঠন করা হয়েছে এবং জেলা কমিটি গঠনের কথা বলা হয়েছে এবং তাদের দায়িত্বের কথা বলা হয়েছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা যেটা উদ্যোগ নিতে পারি যে প্রতিটি জেলা প্রশাসকের কাছে আমরা চিঠি দিয়ে পত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এই ধরনের কোনো জেলা কমিটি ওনারা গঠন করেছেন কিনা, যদি গঠন করে থাকে তাহলে কি ধরনের কাজ করছেন। এইটা থেকে কিন্তু আমরা তো আরম্ভ করতে পারি আমাদের মুভমেন্টটা, যে আমরা প্রতিটি জেলায় আমরা নক করতে পারি যে করেছেন কিনা এবং সেখান থেকেই কিন্তু আমাদের কাজ আরম্ভ করতে পারি, কারণ এটা আইনে বলা হয়েছে। তৃণমূল থেকে এটাকে তুলে আনার জন্য আমরা কিন্তু অনেক দিন থেকে কাজ করছি এবং ওদের কথাগুলাই কিন্তু আমরা নিয়ে আসছি এবং কিছু কিছু পলিসি এবং কিছু রেকমেন্ডেশন যেটা আমাদের ফ্যাক্ট শিট তৈরি করবো এই দুদিনের ওয়ার্কশপের ভিতরে, সেখানে প্রত্যেকের কথা এই রিপোর্টগুলো আসবে, সেই ফ্যাক্ট শিটটা নিয়েই কিন্তু পলিসি চেঞ্জ এবং একটা জনস্বার্থ মামলা হতে পারে কিনা সেই বিষয়টা যেখানে গাইডলাইন তৈরি হবে। অতএব আমরা মনে করি এই ইস্যুগুলা নিচ থেকে উপরে উঠে এসছে এবং অন্যান্য প্রশ্নগুলা আমার মনে উত্তর দিবে। তার কিন্তু না, জাতীয়ভাবে কিন্তু অনেক নিয়ম কানুন প্রজ্ঞাপন ইত্যাদি আছে, কিন্তু এখানে যেহেতু ইউএন কনভেনশনের কথা বলা হচ্ছে, এখন আমরা এই কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, কিন্তু আসলে সরকার যে সিদ্ধান্তগুলো নেয়
নীতিগতভাবে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয় না। এখন ইউএন কনভেনশনের আলোকে এই নীতিগুলো যাতে সরকার বাস্তবায়ন করে এই ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি? প্রথম প্রশ্ন হলো এই। আর একটা ব্যাপারে আমি যেটা বলবো সেটা হলো এখানে রিপোর্টিংয়ের কথা বলছে, অল্টারনেটিভ রিপোর্টিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই যে আমাদের বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল রিপোর্টিং কিন্তু করা হয়, কিন্তু সেই রিপোর্টিং কারা করে? যারা সুবিধাজনক স্থানে আছে তারা ভালো ভালো কথাগুলো দিয়ে সেগুলো দিয়ে দেয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা ভুক্তভোগী, যারা ওই রাস্তায় আছে তাদের কথা কিন্তু সেখানে আসে না। কারণ তারা সরকারকে খুশি করতে চায় যে সরকারের এই রিপোর্ট যদি প্রকৃত অবস্থা তুলে দেওয়া হয় তাহলে জাতিসংঘ হোক, ইসকাপ হোক, সেখান থেকে এডিবি হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, সেখান থেকে তাদের আসবে। কিন্তু রাস্তায় যে বসে আছে যে ভুক্তভোগী তার কথা কিন্তু শোনা হয় না। এবং আমরা যারা ভদ্রলোক এই বিভিন্ন সভা সেমিনারে আমরা অংশগ্রহণ করি, এই আমরাই সবাই, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞাপন বলেন আর যে কোনো অনগ্রসর জনগোষ্ঠী বলেন তারা কিন্তু রাস্তায় পড়ে আছে, যুগের পর যুগ তারা ওখানে পড়ে আছে। যাই হোক, আমি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদেরকে অনুরোধ করব, প্লাস এখানে উইমেন ফর উইমেনের নির্বাহী পরিচালক বা উনি যিনি আছেন বা আপনারা যারা আছেন, আমরা তো প্রতিবন্ধী, আমাদেরকে অনেক সময় দেখা যায় যে একটু সমাজ থেকে একটু বিচ্ছিন্নভাবে দেখা হয়। আপনারা আজকে আমাদের সঙ্গে এসছেন, আশা করি ভবিষ্যতে আরও আসবেন এবং আপনারা আমাদেরকে সঙ্গে নিয়ে প্রকৃতপক্ষে যারা ভুক্তভোগী তাদের অবস্থা জানার জন্য দরকার হলে জেলা পর্যায়ে থানা পর্যায়েও আপনারা যান, আমরা আপনাদের সহযোগিতা করবো। তাহলে প্রকৃত অবস্থাটা আপনারা তুলে ধরতে পারবেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। ধন্যবাদ। এই পাশে কয়েকজন হাত তুলে সমর্থন। আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের যে রাষ্ট্রীয় নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে যাতে আমাদের এখান থেকে একটা সুপারিশ করা হয় যে প্রত্যেকটা আমাদের যে বাংলাদেশে প্রায় 40টা মন্ত্রণালয় আছে, সেই সবগুলো মন্ত্রণালয় যেন আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন যে মন্ত্রণালয় যে কাজগুলো আছে আমাদের প্রতিবন্ধীদেরকে সেই কোঠা আকারে যাতে সুযোগ সুবিধাগুলো আছে, শিক্ষা প্রশিক্ষণ অন্যান্য যে আমরা প্রতিটা যেটা এখান থেকে একটা সুপারিশ আকারে যায়, সে ব্যাপারে আমার একটা সুপারিশ আছে। ধন্যবাদ। শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি, আমার জেলার সাতক্ষীরা। আমার একটি প্রশ্ন যে প্রতিবন্ধী বিষয়ক যে কমিটিগুলো প্রতিটি উপজেলা আছে, ধরেন যে কমিটিগুলো আছে যে প্রতিবন্ধীদের যে ভাতা কার্যক্রম, একটা কমিটি আছে প্রতিটি উপজেলা এবং জেলা পর্যায়ে আছে। আর একটা কমিটি আছে যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি। এখানে যদিও নীতিমালায় বলা হয়েছে, আমরা নীতিমালা যেহেতু আমাদের কাছে আছে যে প্রতিবন্ধী স্ব-সংগঠনের প্রতিনিধি একজন করে কমিটিতে বাধ্যতামূলক থাকতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো উপজেলা পর্যায়ে এই কমিটিতে কোনো প্রতিবন্ধী স্ব-সংগঠনের প্রতিনিধি কিংবা কোনো প্রতিবন্ধীকে রাখা হয়নি। তা আমরা যদি এ ব্যাপারে আইনের সহযোগিতা নিতে চাই, তা জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে আমাদের কী ধরনের সহযোগিতা করবেন? ধন্যবাদ। আমাদের জাতীয় সংসদের অনুমতি হইলে এটা কি কার্যকর হবে না এই স্বাক্ষরিক কার্যকারী থাকবে? এই 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে সরকার যে রিপোর্টিং করিয়া জাতিসংঘে পাঠায়, সেটা রিপোর্টিংটা পাঠানোর আগে প্রতিবন্ধী সংগঠনকে ওইটার কপি পাবে কি না? যদি পায় তাহলে তো তারা জানতে পারবে কি সরকার লিখলো। আর নাহলে সরকারের ইচ্ছা মতো কিছু লোক থাকে সরকারকে খুশি করার জন্য, ওই 2-1 লোকের মাধ্যমে লিখে পাঠাইলে এটা তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধীদের কোনো অধিকারে আসবে না বা কার্যকারী হবে না। এটা হলো আমরা জানি বাস্তবে। আর 2-1 আছে সরকারকে খুশি করার জন্য, তারা অনেক কিছু বলে, প্রতিবন্ধীরা কিছুই পায় না। একদিন আমার এক প্রতিবন্ধী ভাই একটা বক্তব্যে বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আইসে আজকে আমাদের চাওয়া পাওয়ার আর কিছু নয়, সব পেয়ে গেছে। এখন যদি ওরকম সুবিধাবাদী লোক থাকে ওই কাজ করার জন্য, তাহলে বাংলাদেশের তো 1,40,00,000 প্রতিবন্ধীর কোনো উপকারে আসবে না। আমার এই 2টা প্রশ্ন উত্তর চাচ্ছি আমি। ধন্যবাদ। প্রতিবন্ধী নারীরা খুব বেশি করে, প্রতিবন্ধী নারীরা অনেকে বিবাহিত, অনেক পুরুষ বিবাহসাথী করার পরে 1 বছর 2 মাস 6 মাস স্বার্থ আদায় করার পর তাদের টোটালি ডিপ্রাইভ করে দেয়, তাদের ডিভোর্স করে দেয় অথবা হ্যাঙ্গিং অবস্থায় রাখে। আমার প্রশ্ন, জাতীয় মহিলা সমিতির কাছে যে আপনারা কী ধরনের আইনি সহায়তা দিতে পারেন প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে যারা স্বামীর কাছ থেকে এভাবে অবহেলিত থাকে এবং অনেক পাওনা দানা চায় তাদের কাছে, তারা দিতে পারে না, তারা এই ভোগান্তের মধ্যে থাকে। কী ধরনের আইনি সহায়তা আপনারা দিতে পারেন? আমার এলাকায় এরকম 2
কিছু ঘটনা চলমান রয়েছে। আমি অনেক কিছু তাদের করতে পারছি না। আমি নেটওয়ার্ক কাছেও প্রশ্ন করেছিলাম, কারণ আমি নেটওয়ার্ক নির্বাহী সদস্য, তারাও এখনো ভালো পরামর্শ আমাকে দিতে পারে নাই। আমি দেখতে চাচ্ছি। ধন্যবাদ। এদের কথাও মনে রাখতে হবে। প্রবীণ নারীদের অধিকার সম্পর্কে আমরা কেউ একেবারে তারা, আমি প্রতিবন্ধী বলবো না, কিন্তু তারা নির্যাতিত, তারা অবহেলিত, এবং তাদের যে দৈনিক চাহিদা, খাওয়া, আশ্রয়, কোনো কিছু তারা ঠিকমতো পাচ্ছে না। এবং সম্প্রতি IFEW, আপনারা যদি শুনে থাকেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইউনিভার্সিটি উমেন, তারা বলেছে যে সিডোর যে কতগুলি যে 16টি ধারা, মেইন ধারা আছে, সেই ধারাগুলি যদি পরিপূরণ করা যায় তাহলে প্রবীণ নারীদের অধিকারগুলি পূর্ণ হয়। আর এখানে আরেকটি কথা আমি বারবার বলতে চাই যে আমরা প্রবীণ নারীরা তারা কোনো কারো দয়া চাচ্ছে না। এই ডিমান্ডস অ্যাকশন, আমরা অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা যে নারীরা এই সমাজকে গঠন করেছে, তৈরি করেছে তাদের মেধা পরিশ্রম দিয়ে, তারা এখন কারো দয়া চায় না। তারা চায় যে তাদের অধিকার, ন্যায্য মানব অধিকার যাতে লঙ্ঘিত না হয়, তারা যাতে সব কিছু পায় সেইটা দেখা। এবং আমার মনে হয় এই বিষয়ে BNW যদি প্রবীণ নারীদের ব্যাপারটি উল্লেখ করেন তাহলে বোধ হয় কিছুটা আমরা পরিত্রাণ পেতে পারি। আপনার একটা পরিচয় হলো, আমি সংস্করণ রিসার্চ প্রোগ্রামের আমি রিটায়ার্ড রিসার্চ টিচার। আমি এই সংস্করণের অন্তর্ভুক্ত থেকে আমি লেখাপড়া শিখেছি, মাস্টার ডিগ্রি করেছি, চাকরি করলাম, রিটায়ার হইলাম। এখন দেখেছি মোটামুটি এই পর্যন্ত আমি যা যেটুকু আমার নলেজ আছে, লেখাপড়ার দিক থেকে আমরা মোটামুটি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। গভর্নমেন্টের উৎসাহ এবং তাদের সহযোগিতা আরও আগে যাওয়ার সম্ভাবনা অনেক সুন্দর, কিন্তু দুঃখ বিষয় এইটুকুই যে লেখাপড়া শিখেও কাজকর্মের তেমন কোনো সুযোগ নেই। প্রতিবেদী দিচ্ছি, প্রতিবেদী বিশেষ করে লেখাপড়া করে তারা শিক্ষকতার দিকটা এবং প্র্যাকটিসের ল প্র্যাকটিসের দিক থেকে এরা অনেকটা আগে আছে। তাই শিক্ষকতার জন্য বিশেষ করার দরকার একটা সুযোগ, এই সুযোগটা থেকে বঞ্চিত। যদিও বাংলাদেশের প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার দিয়েছেন যে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু কার্যকরী হচ্ছে না। এটা নিয়ে আমার মনে হয় আপনারাও ভালো জানেন, এটা নিয়ে কোনো কিছু হয়েছে। এগুলো যদি হয়ে যায়, এগুলো একটু সমাধান পাওয়া যায়, তাহলে দৃষ্টিহীনরা মনে করেন শিক্ষকতার একটা ভালো সুযোগ পেয়ে যাবে। আর একটা মেন কথা হচ্ছে, আরেকটা বলতে চাই, সমাজ কল্যাণ আধীনে অনেকগুলো রিসার্চ প্রোগ্রাম আছে, 64 ডিস্ট্রিক্ট 64 রিসার্চ প্রোগ্রাম আছে, কিন্তু সেখানে এক একটা স্কুলে 10টা করে সিট আছে, সেখানে ব্লাইন্ড ছাত্ররা লেখাপড়া শিখে সেটার সুযোগ আছে। কিন্তু এটা সঠিক তত্ত্বাবধানের না থাকার কারণে এটা অবহেলিতভাবে চলছে। আমি এই জন্য আমি একটা ইজিটি চাই, you know about the policies that is already enacted and national plan of action is how to include children with disabilities participation in UNCRC reporting. Especially a group of children has first time in Bangladesh has developed a alternative report, and that has already been submitted. And you know that a lot of disabled children were actually part of that reporting procedure. So you were actually asking that what could be the means to avoid this sort of a problem. Second thing is, you know that there is in every ministry, most of the ministry, there is a focal person or disabled focal person, and the point is how they can play an important role. Forming a separate ministry is one option, but having a focal person and the coordination and collaboration among the focal person and having the authority to take action for the disabled children is another thing, and I think that is something we can think of. Another thing is very important thing, that the participation of disabled children in every places. Not only consultation is a part of participation, but it's not itself. Domestic Violence Act, ওই সাপোর্ট সার্ভিসগুলোর নেচারটা কি হবে? কারণ আপনারা যদি খুব পার্টিকুলারলি চিন্তা করেন যে একটি ডিজিটাল উমেন যখন ডোমেস্টিক লেভেলে কোনো নির্যাতনের শিকার হন এবং ওনাকে যখন সাপোর্ট, যে নির্যাতন করে তার সাপোর্ট ছাড়া উনি ঘরের বাইরে আসতে পারেন না,
এইটা লতে আমি কিভাবে নিয়ে আসবো? কিংবা বাক প্রতিবন্ধী একজন নারী যখন ধর্ষণের মতো নির্যাতনের শিকার হন এবং উনি যখন লোকাল পুলিশ স্টেশনে আছে, ওনার কথা বুঝবার মতো কেউ থাকে না। তো তখন শিজনাপা এখানে আছেন, শিজনাপা রেজ করেছিলেন যে তখন এটার পাশাপাশি প্যারালাল আরেকটা সাজেশন ছিল যে তাদের জন্য একটা স্পেশালাইজ কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করা যায় কিনা, যেটা আরেকটা থ্রেট করে যে তাদেরকে মার্জিনালাইজ করে দেয়। তো ডোমেস্টিক ভায়োলেন্স লটা এখন ড্রাফটের পর্যায়ে আসে, এই কনসেপ্টটা যদি আসে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যদি ডিসেবলদের ইস্যুগুলো আনতে হবে এই সাপোর্ট সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে, ইটস নট অ্যাবাউট জাস্ট অ্যাডিং দি ওয়ার্ড ডিসেবল উইমেন অ্যান্ড চিলড্রেন, কিন্তু এটা ইনক্লুড করলেই আমার সাপোর্ট সার্ভিসগুলোর একটা স্পেশালাইজেশন দরকার হয়। দেন হাউ টু অ্যাড্রেস দ্যাট প্রবলেম। থ্যাংক ইউ। নাও আমি বলছেন যে সরকারি নীতি বাস্তবায়ন কিভাবে হবে, এটা খুব সিম্পল আনসার। সরকারি নীতি আমরা অনেক সময় বাস্তবায়ন করতে পারি না, কিন্তু সরকার লিপ সার্ভিস পে করে। সরকার ইন্টারন্যাশনাল ডোনার কমিউনিটি আছে, ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, তাদের ইন্টারেস্টটাকে রক্ষা করার জন্য অনেক সময় অনেক কিছু করেন যেটা আলটিমেটলি কিন্তু ওনারা বাস্তবায়ন করতে পারেন না। সো গভর্নমেন্ট উইল অ্যান্ড ইনফরমেশন ইজ অবভিয়াসলি ফান্ডামেন্টাল to effective implementation and protection of human rights, including the rights of persons with disabilities. আরেকটা কথা হচ্ছে যে আরেকটা প্রশ্ন এসেছিল যে সরকারি রিপোর্ট যখন তৈরি হয়, কনভেনশন বাংলাদেশ যেটা রাটিফাই করেছে সেটা কিন্তু প্লেস করার কোনো ব্যবস্থা লিগালি নাই, কিন্তু আমার মনে হয় এটাও একটা সাজেশন যে জাস্ট ফর অ্যাওয়ারনেস বিল্ডিং এর মধ্যে আনার জন্য হয়তো পার্লামেন্টেরিয়ান দেরকে অ্যাটলিস্ট অ্যাওয়্যার করা এবং তাদের মাধ্যমে তাদের কনস্টিটিউয়েন্সি এবং লোয়ার লেভেলে এটা একটা জিনিস আমরা করতে পারি। গভর্নমেন্ট ক্লেম করেছে যে CRC কনভেনশনের রিপোর্টে that they have made a provision for supplying IDs for all persons with disabilities. আমি ঠিক শিওর না এটা কি ঠিক কিনা যে আইডি পেয়েছেন কিনা যারা ডিসেবিলিটি সাফার করে। এবং আরেকটা জিনিস যেটা বলছিলাম যে কতগুলি সো আরেকটা জিনিস মনে হলো আপনাদের কথা থেকে যে কতগুলি জিনিস আছে যেগুলি খুব সহজেই কিন্তু আইনের মাধ্যমে বা মামলা করে সলভ করা সম্ভব, এবং এটার জন্য মনে হয় আমাদের যারা ল নিয়ে কাজ করছে বা BNWL এর মতো যারা অর্গানাইজেশন আছে, যেমন যিনি বললেন যে কমিটিতে ডিফারেন্ট জেলায় প্রতিবন্ধী সদস্য থাকতে হবে, সেখানে লিগালি যেখানে থাকতে হবে নাই, সরাসরি মামলা করে আমরা সেটার প্রতিকার করতে পারি। সো এইসব ইস্যুগুলি যদি কংক্রিট ইস্যুগুলি যদি চলে আসে, আই এম শিওর যারা NGO আছে যারা কাজ করছে, যারা অলরেডি শুরু করেছে এই নিয়ে কাজ করে, আই থিঙ্ক উই জাস্ট হ্যাভ টু মেক। এবং আমাদের বোধগম্যতার জন্য সাধারণত একটা রাষ্ট্র যখন কোনো আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করে তখন একটা বিরাট ব্যাপারে যে আমরা অনেক কথা বলছি যে এটা ইমপ্লিমেন্টেশন, এটার মাধ্যমে আমি আমার অধিকার প্রতিষ্ঠিত করব, কিন্তু এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে। আমি এটা মেনশন করতে ভুলে গেছি, এনারা আরও ভালোভাবে এটা বলতে পারবেন যে আমরা অনেকগুলি দেশ একটা সিস্টেম ফলো করে, মনস্টিক সিস্টেম, যেটা নেপালে আছে, যে যে কোনো আন্তর্জাতিক আইন যদি রাষ্ট্র র্যাটিফাই করে, অর্থাৎ সিগনেচার মানে র্যাটিফিকেশন যখন করে, তখন অটোমেটিক্যালি বিকামস পার্ট অফ দ্য লিগাল সিস্টেম, অর্থাৎ সেটা আইন হয়ে যায় এবং আইনের আপনারা সেই সুবিধাটা নিতে পারেন। আনফর্চুনেটলি বাংলাদেশে এটা নেই, কিন্তু নেপালে আছে বলে নেপাল ট্রিমেন্ডাস সুবিধা নিয়েছে, এবং অন্য অনেক দেশে আছে যে যখন যে কোনো আইন যখন এরকমভাবে অনুমোদন করা হয়, কারণ এটা তো আন্তর্জাতিক আইন, তো আসলে এই কনভেনশনগুলি তো আইনের অংশ, কিন্তু আমরা এখানে যেহেতু এগুলি আইন নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি আরেকটি দেশের এক্সাম্পল অনুসরণ করি, সেটা হলো ভারত, সেখানেও নেই, কিন্তু ভারত এখানে যেহেতু এটা আইনজীবী সমিতি করছে, এই জন্য আমি এই কথাটা আজকে আমার মনে হলো যে আমার রিটারেট করা দরকার, যে সেখানে দেখা গেছে যে আইনবিদরা প্রতি পদে এগুলিকে ব্যবহার করে, তারা যেহেতু কোর্টে রেফারেন্স দিয়ে এটাকে এনেছে, তখন এটা আইনের অংশ হিসেবে এবং অর্ডার দিয়ে, জাজমেন্টের সময় অর্ডার দিয়ে এটাকে আইনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। যেমন একটা এক্সাম্পল, যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে কোনো ল ইন্ডিয়াতে ছিল না, বাংলাদেশেও সেরকম কোনো আইন নেই, যদিও একটা হবু করে হয়ও না, আবার সেটা নীতিমালাই গৃহীত হয় না, আবার আইন কি হয়, বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা। কিন্তু ভারতে যখন এই ধরনের ঘটনা সেখানেও হচ্ছে, তখন সেখানে একটা অতি বিখ্যাত এক জাজমেন্টের মাধ্যমে, সেটাকে একটা কেসের মাধ্যমে, তখন সেই জাজ এটাকে একটা যে জাজমেন্ট দিলেন, তিনি তখন একটা নীতিমালা দিয়ে দিলেন জাজমেন্টের অংশ হিসেবে, যে এটা স্টেটের উপরে
কম্পালসারি টু অ্যাবাইড বাই দ্যাট নীতিমালা। তো এইভাবে আমাদের কিন্তু যেটা শাহনাজ বলেছে যে এখনই কিন্তু সময়, এটা সত্যি কথা। আমরা অন্য অনেক আন্দোলনের সঙ্গে যেহেতু আমাদের সংবিধান একটা সেটা MPs. Maybe we can lobby for one disabled and female MP at this moment. But yes, very good. But with a particular mandate. Absolutely, but maybe we have a time. একজন কি maybe disabled মহিলা প্রতিনিধি হিসাবে যদি আমরা লবি করতে পারি to the government. আমি এখানে এখন আমাদের সবার পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে আপনাদের বিশেষ করে আমি যদি শাহনাজ আপাকে জিজ্ঞেস করি, আমি একটা মামলা করতে চাই, ওই বিশ্ববিদ্যালয়ের যতদিন পর্যন্ত আমাদের ফ্যাসিলিটি ইনশিওর না করবে ততদিন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, আপনি কি আমার মামলা লড়বেন কিনা? আপা আমাকে শেষ করতে দিতে হবে। আমার পেটে যখন ক্ষুধা, তখন অন্যের পেটের ক্ষুধা নিয়ে কিন্তু আমি চিন্তা করবো না। আমি যদি প্রশ্ন করি 1993 সাল এবং 92 সালে 2 বার আমি কোয়ালিফাই করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, এবং 2 বারই আমাকে ভাই ভাই ডাকা হয়েছিল, এবং 2 বারই বলা হয়েছে যে আমরা আপনাকে নিতে পারছি না। আজকে 14 বছর চলে গেছে, 14 বছর চলে গেছে, সেই সিচুয়েশন থেকে এখনো সেটা রিমুভ করেনি। আমি খুব কষ্ট পাই যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি যাই, তখন দেখা যায় শুধুমাত্র লিফট ব্যবহার করা হয় একজন টিচারের জন্য। হোয়াই? একজন স্টুডেন্ট কেন? প্রথম তলায় লিফট থাকে না, সেকেন্ড ফ্লোর থেকে লিফট শুরু হয়, তাহলে ওই লিফটটার মানে কি? এবং সেই লিফট শুধুমাত্র টিচাররা ব্যবহার করবে, এটা কোন নীতিতে আছে? আপনি লিফট ব্যবহার করবেন না, ঠিক আছে, কারোর জন্য হবে না, কিন্তু আপনি টিচারদের জন্য শুধুমাত্র টিচাররা ব্যবহার করবে, এটা অসম্ভব একটা ব্যাপার। আমরা ইনস্টিটিউশন গুলোতে যদি এই পরিস্থিতি দেখি, ঢাকা ইউনিভার্সিটিতে স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ওই ইউনিভার্সিটিতে পড়া। আমরা যারা কষ্ট করে কলেজের সিঁড়ি বেয়ে বেয়ে হাতে ভর দিয়ে উঠে উঠে কষ্ট করে যখন পড়ালেখা করি, আমার ঢাকায় থাকার অবস্থান নাই, আমাকে ইউনিভার্সিটির হলে সিট দিতে পারবে না, এই ব্যবস্থা বলে যখন আমাকে ভর্তি হতে দেয় না, সেই কষ্টের কথা যখন আমরা শুনি বা বলি, তখন কিন্তু কিছুই হয় না। আজকে 14 বছর 15 বছর চলে গেছে, সেই সিচুয়েশন থেকে আমরা একটু পরিবর্তন হয়নি। আমি চেয়ারম্যানকে এখানে বলছি, আমি শেষ রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে এবং এই সংস্থা যারা আয়োজন করেছে, আমরা সিডো হয়েছে, সিআরসি হয়েছে, হিউম্যান রাইটস এর সনদ হয়েছে, আমাদের অনেক কিছু হয়েছে, আমাদের আবারও সিআরপিডি হয়েছে। আমরা কি ওই প্রত্যেকবার সরকার খুব আশান্বিত হয়ে খুব দ্রুত সই করে সবার আগে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সবার পরে থাকে। আমরা এই সিআরপিডিটাও কি একই অবস্থা হবে, সিটও আজ পর্যন্ত বাস্তবায়ন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ যে আমরা না হলে আমরা এখানে আসতাম না। আমাদের আন্তরিক, কিন্তু শুরুটা আমাদের ঘর থেকে করতে হবে। কমিটমেন্ট শুধু না, আমি আজকে যিনি ডিপার্টমেন্টের লয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছেন, তিনি শুরু করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে আনফরচুনেটলি এখানে হয়তো সরকারের প্রতিনিধি থাকলে ভালো হতো, সেটা নেই। তবে এটা এইগুলি সবই পাঠানো হবে। আর বিফোর উই কনক্লুড, একটা হাতে লেখা প্রশ্ন একজন পাঠিয়েছেন এবং এটা মনে হয় গুরুত্বপূর্ণ। এখানে বলেছেন প্রতিবন্ধীদের জন্য জাতিসংঘ কনভেনশন র্যাটিফিকেশন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এর ব্যাপারে সমস্যা হবে না। ধরেন ওমেন কনভেনশন, যদি এটা পার্লামেন্টে নেওয়া হতো, 20 বছর ধরে এটা পার্লামেন্টে গেলে, কারণ আপনি কোনোদিনই 3/4 মেজরিটি পার্লামেন্টে এটা যেত। তো কাজে কাজে কিছু কিছু জিনিস একবার, এটা যেহেতু একবার হয়ে গেছে সেটা কিন্তু না। এবং আমাদের দেশের আইনেও ইট ইজ নট রিকোয়ার্ড যে পার্লামেন্ট না থাকলে পরে আবার ওটাকে অনুমোদনের প্রয়োজন হবে কিনা সেটা দরকার নেই। কিন্তু এই প্রতিবন্ধী এবং শিশু অধিকার হয়তো হতো, কিন্তু নারী কনভেনশন জীবনে আমাদের আলোর মুখ দেখতো না যদি পার্লামেন্টে এটা তর্কের জন্য দেওয়া হতো, এটা নেওয়া উচিত কিনা। তো সেজন্য কিছু ভালো দিকও আছে, বাট এখনকার ভালো হলো এটা কোনো অবস্থাতেই আর নড়চড় করা যাবে না। একবার যখন র্যাটিফিকেশন করে ফেলেছেন, আরেকটা কথা আমি বলেছিলাম, এইটা চুক্তি হলো বিটুইন দ্য স্টেট পার্টি, দ্যাট ইজ বাংলাদেশ, ইউনাইটেড নেশনস অ্যান্ড আদার মেম্বার কান্ট্রিজ হু আর পার্টি টু দিস কনভেনশন। তো কাজে কাজে এটাকে এখন উইথড্র করতে হলে অনেক রকমের ব্যাপার, বাট হোপফুলি
অ্যান্ড আই এম শিওর এটার প্রশ্নই আসে না। এখন আপনার লিগ্যাল ইস্যুতে আমার মনে হয় খুব শর্ট সংক্ষেপে যদি বলে দেওয়া যায়। লিগ্যাল কোশ্চেন যে ডোমেস্টিক ভায়োলেন্স ল না 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 ডোমেস্টিক ভায়োলেন্স ও হ্যাঁ ওইটা বলছি না। আচ্ছা আমরা আই এম শিওর সুমাইয়া আমি দুইজনই আছি উইল গো ব্যাক এন্ড আমাদের কিন্তু ইউনিভার্সিটির ব্যাপারটা আই ক্যান উই ক্যান স্পিক ফর দ্য এন্টায়ার ইউনিভার্সিটি বাট উই ক্যান ভেরি প্রাউডলি সে যে আমাদের ওখান ডিপার্টমেন্ট থেকে অনেকগুলি ব্লাইন্ড স্টুডেন্ট কিন্তু এখন প্র্যাকটিস করছে কোর্টে। সো উই ক্যান সে দ্যাট। সো আমাদের একটু সহযোগিতা না থাকলে মনে হতো না তারা সাকসেসফুলি প্র্যাকটিস করতে পারতো। সো উই টেক গ্রেট প্রাইড ইন দ্যাট। অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে পারবো না এবং এই কনভেনশনটার উদ্দেশ্যই হলো এবং 2001 সালে যে আইন হয়েছে যে এইসব ইস্যু যাতে বেরিয়ে আসে এবং পরবর্তীতে যাতে আপনারা আইনের কাছে যেতে পারেন দাবি করতে পারেন সেটার জন্যই তো আমরা কথা বলছি। যদি সব কিছুই ঠিক থাকতো তাহলে তো আমাদের এই সেমিনার বসাই হতো না বা আমরা কথা বলতাম না। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের আবার ধন্যবাদ। সেশন তো কন্টিনিউ করবে। আপনারা যে আমাদেরকে আন্তরিকভাবে অনুপ্রাণিত করেছেন, যারা ডিসেবলদের হয়ে কাজ করছেন, যারা নিজেরা এই বিরাট একটা প্রতিবন্ধকতাকে জয় করেছেন, সেজন্য আপনারা প্রতিবন্ধী বলেও আমরা মনে করি না। আপনারা সবাই একজন বিজয়ী মানুষ, একটা কিছুকে বিজয় করে বিরাটভাবে ওভারকাম করে আজকে আপনাদের এখানে আসা হয়েছে। সেটা না হলে পারতেন না। তো আপনাদের আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের সাফল্য কামনা করে আমরা এই গ্রুপ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ কাছে চেয়েছি আপনাদের ডিসিমিনেট করবার জন্য। আমি জানি যে অনেক অর্গানাইজেশনে এটা আছে, যাদের নেই শুধুমাত্র তারাই আমাদের কাছ থেকে এটা নিতে পারে। আর আপনাদের সবাই এই সেশন তো শেষ, এখন সবাইকে আমি দুপুরের খাবারের আমন্ত্রণ জানাচ্ছি। লাউঞ্জে খাবার আছে, আপনারা সবাই আপনাদের সবাইকে লাউঞ্জে আমন্ত্রণ। ল যেটা আমাদের আছে সে বিষয়টা এসছে এবং সিডো সিআরসি এবং অন্যান্য বিষয়গুলো এসছে। এখানে আমরা বারবার এসছে যে আমাদের যেই ইন্টারন্যাশনাল লটা আছে সেটা বাংলাদেশে কিভাবে আমরা সেটা প্রয়োগ করতে পারি, যে কনভেনশনটা বাংলাদেশ সাইন করেছে কনভিন্স করার জন্যে। আজকে কিন্তু সকালে অনেকগুলো বিষয় আসছে। একজন কিন্তু বলেছিলেন যে আমি 4 বছর চেষ্টা করে আমি কিন্তু কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি নাই। এইগুলা কিন্তু ইস্যু। এরকমভাবে কিন্তু একজন যে কিন্তু একটা কেস করতে পারেন। আর এক পার্টিসিপেন্ট উনি বলেছিলেন যে উনি একটা কেস করেছেন হাইকোর্টে, আমরা জানি না ঠিক কিসের উপরে কেসটা, সেই কেসটার এখন পর্যন্ত উনি রেজাল্ট পান নাই। এইগুলো বিষয়ও কিন্তু দেখার যে সেইটাও একটা আমাদের দেখতে হবে যে কী ধরনের কেস, কেন উনি এখন পান নাই। তো এখন সেখানে আমাদের এই পাবলিক জনস্বার্থের মামলা, যদি আমরা একটা মামলা কেন করতে চাই, এই কারণেই করতে চাই যে আমাদের কোনো কিন্তু আমাদের সংবিধান স্পষ্টভাবে বলেছে, রাষ্ট্রীয় নীতিমালায় কি থাকবে সেটাও বলেছে। যেমন আজকের বিষয়ে যদি আমরা কথা বলি, যে আজকে আমরা যাদের নিয়ে কথা বলছি, ডিসেবলদের কথা নিয়ে কথা বলছি, সেখানে আমরা যদি দেখি যে আমাদের রাষ্ট্রীয় নীতি থেকে তার কোনো প্রতিফলন ঘটেছে। আমরা যদি সংবিধানের 15 যদি দেখি, যেটা হলো রাষ্ট্রীয় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেমন মৌলিক যে প্রিন্সিপাল হবে রাষ্ট্রের নীতি, সেখানে 15 আপনার ডিতে বলা হয়েছে যে আপনি the right to social security, that is to say to public assistance in case of undeserved want arising from unemployment, illness or disablement or suffered by widows or orphans or in old age in other such cases. যদিও খুব মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিসেবলদের কথাটা আসেনি, তবু একটা এসছে যে ডিসেবলদেরকেও আমাদের সোশ্যাল সিকিউরিটি বা অন্যান্য বিষয়ে আমাদেরকে অ্যাসিস্ট করতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের এই সংবিধান কোন সালে তৈরি হয়েছিল, যেটা 1972। তারপর আমাদের সংবিধান অনেক পরিবর্তন হয়েছে, অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমাদের সংবিধানের পরিবর্তনের কথা বলা হয়নি, বা সংবিধানে স্পষ্টভাবে আরও রাষ্ট্রীয় নীতি কীভাবে হবে এটা কিন্তু বলা হয়নি। কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের সংবিধানে এগুলো আনতে পারি এবং বর্তমান সরকারের ইয়েতে আমরা বলতে পারি যে তাদের কাছে আমাদের এই জোর দাবিটা হতে পারে। এটাও কিন্তু আমাদের একটা আর্জেন্ট ইস্যু হতে পারে যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ডিসেবল পার্সনদের রাইট ইনশিওর করার জন্য সংবিধানে তার কতটুকু প্রতিফলন হতে পারে। এটাও কিন্তু আমাদের একটা আর্জেন্ট একটা ইস্যু হতে পারে
এবং এটা নিয়ে আমরা মামলার কথা পরে বলছি। প্রথমে আমরা এটাকে নিয়ে আমরা ইচ্ছা করলেও আমরা এটাকে লেজিসলেটিভ অ্যাডভোকেসি বলে, যেটা মামলার পূর্বের এই ব্যাপার, আমরা এটা নিয়েও কাজ করতে পারি। এখন প্রথম হলো যে আমরা যখন মামলার কথা বলি তখন আমরা মামলার ক্ষেত্রটা কোনটা ধরবো। আইনের চোখে সমান তার মানে আজকে যিনি আমাদের একটা বক্তা বলেছেন, এখানে এসেছেন যে আমি অনেকবার গেছি ইউনিভার্সিটিতে, আমার ভাইবা নিয়েছে, বলছে তুমি ভর্তি হতে পারবে না কারণ আমাদের ফ্যাসিলিটিস নাই। কিন্তু আমরা যদি আবার আর্টিকেল 27 দেখি যে প্রতিটি নাগরিকই তাদের আইনের চোখে সমান, তাহলে আপনাকেও ভর্তির সুযোগ দেওয়া উচিত ছিল। তাদের যে স্বল্পতা বা তাদের যে লিমিটেশন, সেটার বিষয়ে তাদের কিন্তু একটা ডিসিশনে আসা উচিত ছিল যে এই ধরনের স্টুডেন্ট আসলে আমরা কি না বলবো, কারণ না বলার আমাদের অধিকার নেই, কারণ আমাদের সংবিধান। এটা হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট। এই কারণেই আজকে যে আলোচনা লিটিগেশন টু চ্যালেঞ্জ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, গার্ল চাইল্ড উইথ ডিসেবিলিটি, যে আমরা প্রতিবন্ধী ব্যক্তিবর্গ থেকে আবার আলাদা করে কেন মহিলা আর শিশুদেরকে এইভাবে বেছে নিচ্ছি, আলাদা করে আমরা আসলে আপনাদেরকে কখনোই দেখতে চাই না। আমাদের সবার এই দেশের নাগরিক হিসেবে সমান একটা অধিকার আছে। তবে সবচাইতে দুঃখের বিষয় এটাই যে আমাদের প্রতিবন্ধী কল্যাণ আইন 2001, জাতীয় প্রতিবন্ধী নীতিমালা 95 এবং আমাদের যে বিধি তৈরি হয়েছে 2008-এ এই সংক্রান্ত কনস্টিটিউশনের তো বিভিন্ন অনুচ্ছেদে বারবার বলা আছে, আর্টিকেল 10, 11, 19, 20, 27, 28